আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের প্রস্তুতির জন্য তোমাদের আজকের লাইভ ক্লাসটিতে স্বাগতম। খুব শীঘ্রই লাইভ ক্লাসটি শুরু হবে এবং যেহেতু এটা পদার্থবিজ্ঞানের লাইভ ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, খুব শীঘ্রই তোমরা এই লাইভ ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। তোমরা বন্ধুদের মাঝখানে এই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও এবং আমাকে কমেন্ট করে জানাও যে আমার ভয়েসটি ক্লিয়ার কিনা, আমার পেছনের বোর্ডটি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা। লাইভ ক্লাসটি সবার মাঝে শেয়ার করে দাও এবং বলো যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার পেছনের বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা খুব শীঘ্রই লাইভ ক্লাসটিতে যুক্ত হব এবং আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেহেতু আমাদের এই অক্টোবর মাসেই আমাদের রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে 17 তারিখের মধ্যে। তার জন্য তোমরা লাইভ ক্লাসটি তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও যেন তারাও এই ভিডিও থেকে উপকৃত হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটি শুরু করছি। দেখো, ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। আমাদের অক্টোবর মাসে 17 তারিখেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো রেজাল্ট পাবলিশ নিয়ে এখনই সবার মনে অনেক দুশ্চিন্তা তৈরি হচ্ছে যে কি হবে রেজাল্ট, আমি পরীক্ষা দিতে পারবো কিনা, আমি অমুক ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ড তুলতে পারবো কিনা, অথবা মেডিকেলের ফর্ম পূরণ করতে পারবো কিনা। এগুলো দুশ্চিন্তা মাথা থেকে বের করে দাও। ইনশাল্লাহ সবার রেজাল্ট ভালো হবে আশা করছি। এবং তোমরা যেখান থেকে যা প্রস্তুতি নিচ্ছ তা নিয়ে আগিয়ে যাও। আমি বলবো, ধরো তোমরা মেডিকেলের জন্য প্রস্তুত হচ্ছ, আল্লাহ না করুক তোমাদের ধরো 4 পয়েন্ট সামথিং এসে পড়লো, তো তখন তোমরা না ঘাবড়িয়ে তোমরা কিন্তু, যেহেতু তোমাদের থিওরিটিক্যাল পার্ট পুরাটা কমপ্লিট, তার জন্য তোমরা কিন্তু ম্যাথমেটিক্যাল পার্টটা পাশাপাশি কমপ্লিট করে ফেলতে পারো। আর যারা পাবলিক ইউনিভার্সিটির প্রত্যাশীরা আছো, তাদের জন্য তো মানে রেজাল্ট নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কোনো কারণই নেই। তোমরা খালি মানসিক প্রেশার থেকে দূরে থেকে তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। এবং ক্লাসটি তোমরা তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, শুরুতেই একটা ইজি কোশ্চেন দিয়ে শুরু করছি। আজকে আমরা স্থির তড়িতের চ্যাপ্টারটা কভার দিব ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের জন্য। দেখো, 1 ইলেকট্রোভোল্ট কত জুলের সমান? আমরা বলো তো, এটা তো সবার জানা কোশ্চেন যে 1 ইলেকট্রোভোল্ট কত জুলের সমান। এটা তো আমরা জানি যে 1 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 1.62 × 10 × 10⁻⁻19 জুল। তো 1 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে আমার 1.602 × 10⁻⁻19 জুল। ওকে, তারপর এটাতে যাই, একটু কালার চেঞ্জ করে নিলে ভালো হয়। ওকে, আচ্ছা, এরপরে একটি ধনাত্মক চার্জযুক্ত বস্তু কি করে? ইলেকট্রন ধারণ করে না? আমরা জানি যে পজিটিভ মানে হলো কি, ছাড়ন, আর নেগেটিভ মানে হচ্ছে আমার কি, গ্রহণ। তাহলে আমরা দেখি একটা পজিটিভ চার্জ কি করে। একটি পজিটিভ চার্জ ইলেকট্রন হারিয়ে ফেলে, তার মানে ইলেকট্রনের ছাড়ন, তাহলে ইলেকট্রনটি হারিয়েছে। তাহলে একটি ধনাত্মক চার্জযুক্ত বস্তু আমার কি করে, ইলেকট্রন হারিয়ে ফেলে। তারপরের কোশ্চেনে যদি আমরা যাই, নিচের কোনটি স্থির বিদ্যুতের ব্যবহারিক প্রয়োগ? আচ্ছা, এটার কিন্তু কতগুলো ব্যবহারিক প্রয়োগ আছে স্থির তড়িতের। তো সেখান থেকে এই স্থির তড়িৎ কিন্তু এয়ার ফিল্টারেও ব্যবহার করা যায়,
কপিয়ারেও ব্যবহার করা যায়, প্রিন্ট স্পেয়ারেও ব্যবহার করা যায়, তাহলে উপরের সবগুলোই হলো সঠিক। উপরের সবগুলোই হলো সঠিক। আচ্ছা, তারপরটা দুটি চার্জ Q1 Q2 একটি ভ্যাকিউমের দূরত্ব হচ্ছে d স্থাপন করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি F হয়, তাহলে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান যদি 4 হয়, এদের মাধ্যম পরিবর্তনের জন্য বলের মান কত? এটা কিন্তু খুবই ইজি। যেমন আমরা জানি, ধরো এটা হচ্ছে কি, এটা হলো আমার Q1 চার্জ, এটা হলো কি আমার Q2 চার্জ, Q1 থেকে Q2 এর দূরত্ব হচ্ছে কি আমার d। তো আমরা হচ্ছে কুলম্বের সূত্র থেকে কি জানি? কুলম্বের সূত্র থেকে জানি যে বল হলো কুলম্বের ধ্রুবক আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, কুলম্বের এই ধ্রুবকটাকে কিন্তু আমরা হচ্ছে এভাবে লিখতে পারি 1/4 এপসাইলন নট পাই কে দিয়েও কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি। তো এখানে হচ্ছে আমার কি Q1 Q2 বাই d স্কয়ার আছে। আমার কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে এই ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হলো কত? 4। তার মানে এই k এর মান আমার কত হয়ে যাবে? k এর মান হবে 4। আচ্ছা, হলে আমাদের কি বলেছে, নতুন যে বল হবে সেটার কি রূপ পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে f প্রাইম ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। তোমরা কিন্তু মনে রাখতে পারো যে শূন্য মাধ্যমে কিন্তু আমরা k এর মান কত ধরি? শূন্য মাধ্যমে k এর মান আমরা 1 ধরি, কিন্তু এখানে ডাইইলেকট্রিক মাধ্যমে আমার কত বলে দিয়েছে? k এর মান বলে দিয়েছে 4। তাহলে এখানে আমার আছে কত? k এর মান, এই যে এই k টার মান আমরা এখানে কত দিতে পারি? সরি, এখানে 4 পাই এপসাইলন নট হলো আমার কি, এই k টার মান এখানে আমরা দিতে পারি কত? 4। এটা হচ্ছে সেই k এর মান। k এর মান হচ্ছে আমার কত? 4 দিলাম। আর এখানে তো Q1 Q2 গুণফল আকারে আছে, এখানে আছে কি d স্কয়ার। তাহলে একটু দেখো তো, এই যে এইটুকু রাশি, এইটুকু কিন্তু আমরা লিখতে পারি না যে পূর্বের এই ফটা আমরা লিখতে পারি না যে পূর্বের f সমান হচ্ছে আমার এত। তাহলে আমরা লিখতে পারি না যে f প্রাইম ইজ ইকুয়াল টু f/4। তাহলে এখানে কোন সম্পর্কটা যাবে? f/4 সম্পর্কটা যাবে। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এখানে কোনো জায়গায় কি বুঝতে অসুবিধা হয়েছে কিনা। তাহলে আমি আরেকবার রিপিট করছি, আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে এখানে বুঝতে অসুবিধা হয়েছে কিনা। তাহলে আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তোমাদের এই ম্যাথটি বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে জানিয়ে দাও, আমি তোমাদেরকে আবারও ক্লিয়ার করে বুঝিয়ে দিব আরেকবার, যদি বুঝতে কোনো অসুবিধা হয় না। আর বুঝতে যদি পারো তাহলে আমাকে বলো, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। আমি কি অন্য ম্যাথে আগাবো নাকি হচ্ছে এই ম্যাথটা আরেকবার রিক্যাপ করব? আচ্ছা, নেক্সট কোশ্চেনে আগাচ্ছি। আচ্ছা, একটি পলিথিন রডকে কাপড় দিয়ে ঘষলে এটি ঋণাত্মক চার্জ লাভ করবে, নিম্নলিখিত বিবৃতগুলোর মধ্যে কোনটি সর্বোত্তম যাচাই করো। তাহলে দেখো, আচ্ছা এই জিনিসটা আমি একটু বুঝাই যে পলিথিন রডকে কাপড় দিয়ে ঘষলে ঋণাত্মক চার্জ লাভ করবে, এটা হচ্ছে কোনটা সঠিক? কাপড় থেকে ইলেকট্রন পলিথিন রডে স্থাপন হবে, মানে কাপড় থেকে ইলেকট্রন। আচ্ছা, এটা বোঝানোর আগে আমি কিছু কথা বলি যে আমরা জানি প্রত্যেক বস্তুরই কিন্তু ইলেকট্রনের প্রতি একটি আসক্তি থাকে, সেটা মানে ইলেকট্রন ফিল্ড ছাড়া হোক অথবা অঋণাত্মক কোনো বস্তু হোক অথবা ঋণাত্মক কোনো বস্তু হোক, প্রতিটা বস্তুরই ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে। কিন্তু পার্থক্যটা তাহলে কোথায় হয়? পার্থক্যটা হয় যে প্রতিটা বস্তুর ইলেকট্রনের প্রতি আসক্তিটা ভিন্ন ভিন্ন টাইপের থাকে। ধরো কাপড়ের আসক্তি হচ্ছে তোমার হচ্ছে কাপড়ের আসক্তি কাচের চেয়ে হচ্ছে কি বেশি হতে পারে। তারপর একটা ফ্যানেল কাপড়ের চেয়ে ইবনেট কাপড়ের হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি বেশি হতে পারে। এখানে জিতে কে?
জিতে, যার ইলেকট্রনের প্রতি আসক্তি সবচেয়ে বেশি সেই জিতে। ধরো আমার ইলেকট্রনের প্রতি আসক্তি হচ্ছে কম, কিন্তু অন্য একজনের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, সে করবে কি, আমার মধ্যে যে ইলেকট্রনটা ছিল সে সেটাও নিয়ে নিবে। তাহলে এখানে কি হয়েছে, এখানে হয়েছে যে পলিথিন রডকে কাপড় দিয়ে ঘষলে ঋণাত্মক চার্জ লাভ করবে। বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? কাপড় থেকে ইলেকট্রন পলিথিন রডে স্থানান্তর হবে। কেন? দেখো, পলিথিন রডকে কাপড় দিয়ে ঘষলে ইলেকট্রন চার্জ মানে পলিথিন কি অধিক ঋণাত্মকটা কার থেকে নিয়ে নেয়? কাপড়ের এই ঋণাত্মকটা ও কি করে নিয়ে নেয়। তাহলে এটা সঠিক না যে কাপড় থেকে ইলেকট্রনগুলো কোথায় চলে যাবে? পলিথিন রডে চলে যাবে। কারণ কি, কাপড়ের চেয়ে পলিথিনের ইলেকট্রন আসক্তিটা বেশি। তোমরা কি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, না হলে আমি আরেকবার রিপিট করব। আমাকে জানিয়ে দাও তোমরা হচ্ছে এটা কনসেপ্টটা ক্লিয়ার কিনা, না হলে আমি আরেকবার রিপিট করব। আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। আমি কি নেক্সট কোশ্চেনে যাব? তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এর আগে যেই 5টা কোশ্চেন সলভ করেছি সেগুলো কিন্তু আমরা হচ্ছে এই জিনিসগুলো টপিকগুলো পড়লে হচ্ছে তোমার এক নজরে যদি আমরা এই ব্যাখ্যাগুলো একটু দেখি তাহলে হচ্ছে আমাদের জন্য এমসিকিউর কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। এরকম তোমার ইনফরমেটিভ কিছু, ধরো আমরা প্রতিটা ক্লাসেই চেষ্টা করি যে 5টা করে এমসিকিউ দিয়ে তার সম্পর্কে কিছু ব্যাখ্যা এক্সট্রা ভাবে বলে দেওয়া। তাহলে তোমাদের কি হলো, একে তো এমসিকিউর ধরন সম্পর্কেও তোমরা জানতে পারছো, তারপর সেগুলো সম্পর্কে বেসিক ইনফরমেশনগুলোও তোমরা কিন্তু জানতে পারছো। তো তোমরা এই জায়গাটুক তোমরা সবাই একটু স্ক্রিনশট নিয়ে দাও এবং স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে স্ক্রিনশটটা নেওয়া হয়েছে কিনা। প্লিজ তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। এখানে কোনো লাইন এমন আছে যেটা তোমরা বুঝতে পারোনি? না বুঝতে পারলেও সমস্যা নেই, আমি তোমাদের জন্য আরেকবার এগুলো রিক্যাপ করছি। দেখো, কোনো আধান স্থাপন করলে সেটি কোনো বল অনুভব করবে না, সেটি নিরপেক্ষ বিন্দু। যদি আধান স্থাপন করা হয়, ধরো এটা একটা ক্ষেত্র, এই ক্ষেত্রটা একটা আধান ধনাত্মক অথবা ঋণাত্মক আধান আমি স্থাপন করলাম। এখন এখানে যদি কোনো ফোর্স ফিল না হয় তাহলে সেই ফোর্সটা হচ্ছে কি আমার জিরো, মানে নিউট্রাল বা নিরপেক্ষ অবস্থায় থাকবে। আবার ধনাত্মক আধানের আহিত বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে সেটা নিস্তরিত। নিস্তরিত মানে কি, আমরা জানি যে পৃথিবী হচ্ছে কি, পৃথিবী একটা বিরাট তড়িৎ ক্ষেত্র, এর মধ্যে কিন্তু আমার বিভবের পরিমাণটা কি থাকে, জিরো থাকে। তো পৃথিবীর সাথে যখন আমরা হচ্ছে কোনো বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করব, আমরা দেখি না বড় বড় ট্রাকগুলোর সাথে পিছন দিয়ে শিকল ঝুলতে থাকে। মেইনলি এটা হয় কেন, বড় বড় ট্রাকগুলোতে অনেক সময় কিন্তু জ্বালানি ক্যারি করে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া যায়। তো জ্বালানি কিন্তু যে কোনো সময় কি হতে পারে, বিস্ফোরিত হতে পারে। তো এই বিস্ফোরণ থেকে দূর করার জন্য এবং বিভবটা এড়ানোর জন্য আমার কিন্তু মেইনলি হচ্ছে বড় বড় ট্রাকের সাথে ভূমির সাথে সংযুক্ত করে একটা লোহার শিকল টাইপের কিছু দেওয়া হয়, যেন ওই আধানটা ভূমিতে যেয়ে নিস্তরিত হয়ে যায়। কেন, কিভাবে নিস্তরিত হয়? পৃথিবীতে যতগুলো তুমি ঋণাত্মক আধান দাও না কেন, সেটা ভূমি থেকে ধনাত্মক আধান এসে ওকে নিউট্রাল করে দেয়। আবার ধনাত্মক আধান দিলেও ভূমি থেকেই ঋণাত্মক আধান এসে ওকে কিন্তু নিউট্রাল করে দেয়। তো এভাবেই এই প্রসেসেই হচ্ছে এটা নিউট্রাল বা নিস্তরিত হয়ে যায়। তার জন্য হচ্ছে ধনাত্মক আধানের আহিত বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে সেটা কি হবে, নিস্তরিত হবে। কারণ কি, কারণ হচ্ছে পৃথিবীর বিভব শূন্য। ওকে, তড়িৎ ক্ষেত্র বলের ও চার্জের মানের ভাগফল হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আচ্ছা, এটা তো জানি যে E = আমরা F/Q, আমরা এটা দিয়েও মনে রাখতে পারি যে বল আর আধানের ভাগফলকে কি বলা হয়,
তড়িৎ প্রাবল্য বলা হয়। আচ্ছা আচ্ছা, এই টাইপের আমরা কিন্তু অনেক সংজ্ঞা কি করি, মুখস্থ করে ফেলি। আমরা কিন্তু চেষ্টা করব যে সংজ্ঞাগুলোকে সূত্রের মাধ্যমে মনে রাখা। যেমন আমি যদি একটু বিস্তারিত বলতে চাই, আমরা কুলম্বের একটা সূত্র জানি না, যে সি, একটু আগেই ম্যাথটা করলাম, এটাকে কি আমরা মুখস্থ করি? এটাকে কিন্তু মুখস্থ করা পাপ। তোমরা এভাবে মনে রাখবা যে বল হলো আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। এবং এই বল আমরা একটু আগে দেখছিলাম যে এই বল এরা কিভাবে ক্রিয়া করে, সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আবার আমরা কিন্তু সূত্রের এত বেনিফিট আমরা কিন্তু মনে রাখতে পারি। তোমরা বলো তো এটার সাথে এটার সম্পর্কটা কি? এটার সাথে এটার সম্পর্কটা হচ্ছে কি গুণফল। গুণফলের কি এটা সমানুপাতিক, আর এটা কি ভাগ আকারে আছে, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা ওকে, আচ্ছা তারপরের কনসেপ্টে যাই, যে সকল চার্জিত বস্তুর মধ্যে বিদ্যমান চার্জ ইলেকট্রন চার্জের গুণিতকের চার্জের কোয়ান্টাম। আচ্ছা চার্জের কোয়ান্টাম কাকে বলে? এটাও আরো ইজি একটা জিনিস, যে কিউ ইজ ইকুয়াল টু এন ই। এই এন এর মান কিন্তু সবসময় কি সংখ্যা আকারে থাকে? পূর্ণ সংখ্যা আকারে থাকে। আর ইটাকে কিন্তু আমরা ই হিসাবেই লিখবো, কারণ ই এর সাথে পয়েন্ট যুক্ত হয়ে গেলে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা বিবর্জিত হয়ে যায়। তার জন্য আমরা জাস্ট এনটাকে কি হিসাবে রাখবো? পূর্ণ সংখ্যা হিসাবে রাখবো। তো এই সকল চার্জিত বস্তুর বিদ্যমান গুণিতক, এই যে চার্জের একটা কি গুণিতক আকারে এটা প্রকাশ হয়ে এসছে, তো এটাকেই বলা হয় চার্জের কোয়ান্টাম। এরপর আসি কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা শূন্য স্থানে কুলম্বের ধ্রুবক, আমরা জানি না এই যে কুলম্বের এই সি ধ্রুবক, এই সি ধ্রুবকের মান কত? 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার সি - 2। তো এটা তো আমরা জানি এটা হচ্ছে কি কুলম্ব ধ্রুবক। আধানের গতিশীলতা নির্ধারণ হয় বিভব দ্বারা। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেলে সেটা কি ধনাত্মক আধান ক্রিয়া করে, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গেলে সেটা হচ্ছে ঋণাত্মক আধান তৈরি করে। আচ্ছা শূন্য স্থানের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান আমরা জানি। আচ্ছা পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি? এই এপসাইলন নটকে কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। এটাকে আমরা অনেক টাইমে দেখছি যে সরি এপসাইলন নট না, সরি এটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু বাই ই। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক মাধ্যম। আচ্ছা গেল, আরেকটাতে যাই। আচ্ছা তোমরা কিন্তু জয়কলি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে বিজ্ঞানের একটি সম্পূর্ণ সেট। তোমরা কিন্তু জয়কলির এই বইগুলো কিনলে পেয়ে যাচ্ছ কি পদার্থবিজ্ঞান বিচিত্রা, রসায়ন বিচিত্রা, গণিত বিচিত্রা, এবং রিটেনের জন্য এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য সম্পূর্ণ একটি প্যাকেজ। এই প্যাকেজের সাথে বইটি কিনলে কিন্তু কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তো দেরি না করে তোমরা ভালো প্রস্তুতির জন্য জয়কলির বইটি সংগ্রহ করে ফেলো। আচ্ছা কুলম্বের নীতি অনুসারে দুটি চার্জের গুণফল যত বাড়বে চার্জ দুটির মধ্যে বলের কি সম্পর্ক হবে সেটা যাচাই করো। বলের কি সম্পর্ক হবে সেটা যাচাই করো। আচ্ছা এটা তো জানার কথা, যেহেতু আমি একটু আগে তোমাদেরকে সূত্রের কনসেপ্টটা বুঝিয়েছি, তাহলে বলো তো এটা কি হবে? তাহলে বলো তো এটা কি হবে? কুলম্বের নীতি অনুসারে দুটি চার্জের গুণফল যত বাড়বে চার্জের মধ্যে ওদের সম্পর্কটা একটু আগেই বলেছি যে সূত্র দিয়ে কিন্তু আমরা কি সম্পর্কগুলো যাচাই করতে পারবো। তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে ওদের সম্পর্কটা কি হবে, চার্জের সাথে বলের সম্পর্কটা কি, আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা 6 এর এ বলেছে আফিফা তাবাসসুম। হ্যাঁ আপু 6 এর এ একদমই সঠিক। কারণ কি? কারণ আমরা জানি যে এটা হচ্ছে কি Q1 Q2 d², বলের সাথে আধানের গুণফল সমানুপাতিক। তার মানে আধানের পরিমাণ বাড়লে বলের পরিমাণও কি হবে? বৃদ্ধি পাবে। ওকে নেক্সট কোশ্চেন, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিসচার্জ দ্বারা কোন ধরনের ইলেকট্রনিক সহজেই ক্ষতিগ্রস্ত হয় সেটা আমাকে জানতে হবে। বলো তো এটাও একটা খুব বেসিক থেকে কোশ্চেন আসছে, তোমরা আমাকে জানিয়ে দাও যে এটা কি হবে।
আচ্ছা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কত হবে। জানিয়ে দাও যে এটা কি হবে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব খুব দ্রুত। 7 এর সি, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এস এম শেখ, 7 এর সি। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। হ্যাঁ আচ্ছা তারপরের কোশ্চেনটা দেখো, একটি ঋণাত্মক চার্জযুক্ত এই পৃষ্ঠার বাম থেকে ডান দিকে স্থাপিত একটি তড়িৎ ক্ষেত্র স্থাপন করলে চার্জের উপর বল কোন দিকে যাবে। আচ্ছা এটাও কিন্তু একটা হচ্ছে ওই যে রিলেটেবল কোশ্চেন, ওই ইয়ের সাথেই মানে সম্পর্কের সাথে। আমাকে একটু বলো, একটি ঋণাত্মক চার্জ এই পৃষ্ঠার বাম থেকে ডান দিকে যদি স্থাপিত করা হয়, তড়িৎ ক্ষেত্র স্থাপন করলে চার্জের উপর প্রদত্ত বলের দিক কি হবে? চার্জের উপর প্রদত্ত বলের দিক কি হবে? আমাকে অ্যানসারটা আবারও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। অনেক সোজা সোজা কোশ্চেন তাই না? এরকমই সোজা সোজা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষা হলে আসে, আমাদের ওই 1 ঘন্টার পরীক্ষার হলে আসে, কিন্তু আমাদের হয় কি আমরা আমাদের নার্ভ সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারি না। তখন হয়ে যায় কি আমরা সব পারা জিনিসও দেখা যাচ্ছে আমরা ভুল করে আসি। আচ্ছা আমি তোমাদের সাথে একটা স্টোরি এবার শেয়ার করতে পারি, আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের এই স্টোরিটা শোনার পর কি ফিলিংস হবে আমাকে একটু জানাও। হ্যাঁ আচ্ছা আমরা জানি যে আমাদের জাতীয় দিবস কবে? আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও তো যে আমাদের জাতীয় দিবসটা কবে, আমি একটু জানতে চাই, তারপরে আমি আমার স্টোরিটা বলবো। আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাও যে আমাদের জাতীয় দিবসটা কবে, জাতীয় দিবস কয় তারিখে? ইমরান খান লিখেছে যে সে মানবিকের স্টুডেন্ট হয়ে পদার্থবিজ্ঞানের ক্লাস দেখতে এসেছে। আচ্ছা তোমরা আমাকে জানিয়ে দাও তো জাতীয় দিবসটা কয় তারিখে। তারপরে তোমাদেরকে একটা মজার ঘটনা শেয়ার করব, জলদি জানিয়ে দাও যে জাতীয় দিবস কয় তারিখে। ওকে 26শে মার্চ, হ্যাঁ তোমরা সবাই সঠিক। আল মোস্তাইন বিল্লাহ, তারপর হচ্ছে এমডি সারোয়ার হোসেন। হ্যাঁ আসলে 26শে মার্চ। এখন এখানে কাহিনী হয়েছে কি, কয়েকদিন আগে আমার হচ্ছে 49 বিসিএস এর প্রিলিমিনারি ছিল স্পেশালের, তো আমি ওখানে অ্যাটেন্ড করি। এখন ওখানে অপশনের মধ্যে ছিল 26শে মার্চ, 16ই ডিসেম্বর, আরেকটা কোন জানি ছিল, হ্যাঁ আচ্ছা যাই হোক 5ই আগস্ট ছিল আরেকটা। তো আমি 26শে মার্চ, আমি তো ভেবেছি যে আগস্টের পরে বোধহয় জাতীয় দিবস 5ই আগস্টই হবে, তো আমি 5ই আগস্ট দাগাই দিয়ে এসেছি, আমি 26শে মার্চ আর দাগাই নাই। মানে এরকম সিলি মিস্টেক কে করে? আমার পুরো 1 মার্ক শেষ, যেটা পারার কথা সেটা আমি ভুল করে দিয়ে আসছি। আমি জানি না আমার হবে নাকি, কিন্তু তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমার 49 বিসিএসটা হয়ে যায়। যদি আমার এই ভুলটা মানে আনএক্সপেক্টেড একটা ভুল করে দিয়ে আসছি। আচ্ছা তাহলে আমরা এটাতে যাই যে এটার অ্যানসারটা কি হবে তোমরা আমাকে বলো। শোনো, বাম থেকে ডান দিকে স্থাপিত তড়িৎ ক্ষেত্র স্থাপন করলে মনে রাখবে এটা পুরোটাই কি হবে, সব সময় উল্টা দিকে হবে, তার মানে ডান থেকে বামে হবে, ডান থেকে বামে হবে। আচ্ছা এরপর আমি আগাই। কাচকে রেশম দিয়ে ঘষলে আধান এবং পশম দিয়ে ঘষলে কি? কাচকে রেশম দিয়ে ঘষলে আধান এবং পশম দিয়ে ঘষলে কি? এটা আধান হবে। আচ্ছা এটা হয়তো একটু ভুল চেপেছে যে আধান এবং পশম দিয়ে ঘষলে আধান তৈরি হয়। কি আধান তৈরি হয়? আচ্ছা আমরা এটা কাচকে রেশম দিয়ে ঘষলে বা পশম দিয়ে ঘষলে কি আধান তৈরি হয়, এটার একটু অ্যানসারটা আমাকে বলো। এই আধানটা একটু বাদ দাও। কাচকে রেশম দিয়ে ঘষলে কি হয়? আচ্ছা আমি কিন্তু একটু আগে বললাম যে দুইটা কম্পোনেন্ট থাকবে, প্রতিটা কম্পোনেন্টের কিন্তু হচ্ছে ইলেকট্রনের প্রতি চাহিদাটা কিন্তু আলাদা আলাদা হয়। হ্যাঁ তো আমরা এখন এখানে যদি দেখি কাচের কিন্তু চাহিদা রেশমের তুলনায়, ও ঋণাত্মক আধানের চাহিদা কিন্তু রেশমের তুলনায় কি কম। তাহলে এখানে কি হবে? কাচ হবে ধনাত্মক, কাচ ওর সব ঋণাত্মকটা কাকে দিয়ে দিবে? রেশমকে দিয়ে দিবে। তাহলে কাচ হবে ধনাত্মক আর রেশম হবে কি ঋণাত্মক। তো
তেমনি পশম হবে কি ঋণাত্মক। এই আধানটা কিন্তু বাদ দিও, হ্যাঁ। আচ্ছা তোমরা কি এই কনসেপ্টটা ক্লিয়ার? এটা আমি একটু আগে কনসেপ্টটা ক্লিয়ার করেছি। তাহলে আমি নেক্সট কোশ্চেনে আগাবো, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তোমাদের এই কনসেপ্টটি ক্লিয়ার নাকি। আচ্ছা আপু, আমার ওই জোকসের ক্ষেত্রে তোমরা বলেছো যে আপু এটা মেনে নিতে পারছি না এই ভুলটা, বাট ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু, দোয়া করো যেন হয়ে যায় আমার এই ভুলটা। মানে কিভাবে যে আমি এই ভুলটা করলাম 5ই আগস্ট, কিন্তু 5ই আগস্টও তো জাতীয় দিবস হওয়ার কথা ছিল আর কি, মানে কিভাবে আমি এই ভুলটা করলাম। আচ্ছা এরপরের কোশ্চেনে আমরা আগাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এবার আমরা রিটেনের জন্য দেখব, হ্যাঁ। বাকিগুলো কোশ্চেন আমাদের রিটেনের জন্য হবে, তো আমরা একটু এখানে মনোযোগ দেই। আচ্ছা তোমরা তার আগে আমাকে জানাও যে এমসিকিউ কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা। এমসিকিউর কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে জানিয়ে দাও, তাহলে আমি রিটেনের পার্টটা শুরু করব। আচ্ছা তাহলে আমি এখানে আসি। ঋণাত্মক তড়িৎ চার্জিত এত গ্রাম ওজনের একটি পিত বলকে এত সেন্টিমিটার উপরে রাখা একটি ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর আকর্ষণে শূন্য স্থির আছে। পিত বলের চার্জ এত হলে বস্তুর চার্জ কত হবে সেটা যাচাই করতে বলছে। আচ্ছা বস্তুটার চার্জ, আচ্ছা তোমরা একটু দেখো তো, তার মানে এখানে কি বলেছে আমরা জানি Q1 Q2 d স্কয়ার, তার মানে একটা বস্তুর কিন্তু চার্জ আমরা অলরেডি দিয়ে দিয়েছে, এটাকে আমরা Q1 ধরতে পারি। আর নতুন আরেকটা বস্তুর চার্জ মানে হচ্ছে আমার Q2, Q2টাই হোয়াট আমাকে বাহির করতে হবে। আচ্ছা তাহলে তোমরা দেখো তো এখানে এটাকে আমরা কি ধরতে পারি, mg ইজ ইকুয়াল টু c Q1 Q2 বাই হলো কি d স্কয়ার। সো এখান থেকে আমরা যদি Q2টাকে আলাদা করে নিই তাহলেই তো আমার অ্যান্সার বের হয়ে যাচ্ছে। Q2 ইকুয়াল টু হচ্ছে আমার কি হবে, d স্কয়ার mg c ইন্টু Q1। ব্যাস অ্যান্সার কম্পোনেন্টগুলো বসায় দিব, অ্যান্সার আমার বের হয়ে যাবে। আচ্ছা রিটেনের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস ট্রিক শিখাই দিই, যে রিটেনের ক্ষেত্রে অনেক সময় হয় কি কিছু কিছু ছোট ছোট জিনিসের ক্যালকুলেশন আমরা কিন্তু ওই টাইমের মধ্যে আমরা কিন্তু কভার করতে ভুলে যাই। তো তোমরা যাই হোক না কেন তোমরা কিন্তু রিটেনের ক্ষেত্রে জায়গা ফাঁকা রাখবা না, অ্যাটলিস্ট কম্পোনেন্টগুলো ধরে সূত্রগুলো সুন্দরভাবে হাইলাইট করে জিনিসগুলো বসায় দিয়ে আসবা। ক্যালকুলেশন যদি খুব ক্রিটিক্যাল হয় তাহলে ওভাবেই রেখে দিবা, আর ক্যালকুলেশন তো ইনশাল্লাহ ইজির মধ্যেই আসবে, যদি ইজির মধ্যে আসে তাহলে ক্যালকুলেশনটা করে দেখায় দিবা, আনলেস ক্যালকুলেশন নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তো ধরো আমরা এগুলো সবগুলো বসালাম, তাহলে আমার অ্যান্সার কি হবে, 0.1 হচ্ছে আমার কত ভর ইন্টু 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার সরি আহা এখানে আমি বসাই যে হচ্ছে আমরা আগে ভরেরটা বসে, ভর আমাকে কত বলে দিয়েছে 0.1 গ্রাম। তো 0.1 গ্রামকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, কেজিতে নিয়ে যেতে হবে। 10 টু দি পাওয়ার -3 ইন্টু জি এর মান 9.8 ইন্টু হচ্ছে আমার কত 0.02 স্কোয়ার, এরকম হলো। দেন হচ্ছে আমরা তো জানি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর এখানে একটা আধান দিয়ে দিয়েছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -4, সরি 10 টু দি পাওয়ার -4। আচ্ছা এই ক্যালকুলেশনগুলো করার ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ইজি। তোমরা করবা কি, এই যে যত রকম 10 10 10 দেখতেছো এগুলোকে তোমরা অ্যাভয়েড করবা, অ্যাভয়েড করে এখান থেকে কিন্তু হচ্ছে পয়েন্টের আগের মানগুলো নিবা। যেমন এখানে 0.1 আছে, আমরা এটাকে 1 ধরতে পারি। তারপর 9.8 আছে, আমরা হচ্ছে এটাকে 10 ধরতে পারি। তারপর 0.02 আছে, এটাকেও আমরা হচ্ছে 0.02 ধরে 2 ইন্টু 2 যতগুলো শূন্য আছে সেগুলোকে হচ্ছে আমরা পরে ধরে আমরা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। তো এই ক্যালকুলেশনগুলো করে আমার হচ্ছে অ্যান্সার আসবে 6 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার -14 সি, আমার হচ্ছে এটা অ্যান্সার আসবে 6 পয়েন্ট সামথিং আসবে। তোমরা যদি এরকম ক্রিটিক্যাল মানে ক্যালকুলেশনগুলো করতে না পারো, আমি আবারও বলছি তোমরা কিন্তু জাস্ট এতটুকু লিখে থুয়ে দিতেও পারো, অ্যাটলিস্ট একটা মার্কের আশা করা যাবে। কিন্তু রিটেনের পার্ট কোনোভাবে ফাঁকা রাখা যাবে না। তারপরেটাতে যাই। আচ্ছা এর আগের কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
এর আগের কোশ্চেনের কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে জানিয়ে দাও, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। মুনতাহা আপু, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো, আচ্ছা আচ্ছা দেখো তো কি বলেছে, চিত্র 1 হতে, যে এই চিত্রটা হতে আমার এক্স বিন্দুতে দুটি বিন্দু চার্জ স্থির রয়েছে, এই চার্জটির উপর ক্রিয়াশীল বলের মান কত? দুটা বিন্দু চার্জ যদি স্থির আকৃতিতে থাকে তাহলে আমার ক্রিয়াশীল বলের মান কত হবে সেটা আমাকে যাচাই করতে বলেছে। আচ্ছা, এখানে কিন্তু তোমার জানার ব্যাপার, এখানে কিন্তু হচ্ছে একটা মাইক্রো কুলম্বে দিয়ে দিছে আর একটা হচ্ছে কি আমার নর্মাল কুলম্বে দিয়ে দিছে। আচ্ছা, ওইটা একটু ছাপে নি, ওটা আমি দেখাই দিচ্ছি। ওইটাও হচ্ছে আমার মাইক্রো, দুইটাই হলো মাইক্রো কুলম্বে। আচ্ছা, আমরা কি জানি যে 1 মাইক্রো কুলম্ব ইজ ইকুয়াল টু 1 ইন্টু 10⁻⁻6 কুলম্ব আকৃতিতে হয়। আচ্ছা, তোমাদের কিন্তু এই মাইক্রো, পিকো, ফ্যারাডে এগুলো কিন্তু মানে জানতে হবে। হ্যাঁ, তো এগুলো একটু জেনে নিও। তোমাদের হচ্ছে এটা জয়কলি প্রকাশনীর যে বইগুলো আছে সেগুলোতে তোমরা খুব সুন্দরভাবে গোছানো আকৃতিতে এই কনসেপ্টগুলো পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আসি, আমরা ওই যে জাতীয় কুলম্বের সূত্রে যাই। Q1 Q2 বাই ডি স্কোয়ার, এই সি এর মান কত? 9 ইন্টু 10⁻9। তারপর Q1 এর মান কত দিয়ে দিয়েছে? 2 মাইক্রো কুলম্ব, তো 10⁻6। Q2 হচ্ছে আমার 4 মাইক্রো কুলম্ব ইন্টু 10⁻6। আর ডি এর মান হচ্ছে আমার কত দূরত্ব? 2 মিলিমিটার একক দূরত্ব। মিলিমিটার মানে কত দেখো, 2 ইন্টু 10⁻3²। আচ্ছা, আমি তোমাদেরকে এটা একটু ক্যালকুলেশন করে দেখাই, তাহলে তোমরা বাকিগুলোর ক্যালকুলেশন ইনশাআল্লাহ বুঝতে পারবে। আচ্ছা, আমরা কিন্তু ধরতে পারি 9 দুগুণ 18, 4 18 কত? আচ্ছা, 4 দুগুণ 8, এই দেখো 4 দুগুণ 8, 8 নং কত হতে পারে? 8 নং হয় 72। 8 নং 72। আমরা এই 10 গুলোকে কিন্তু পরবর্তীতে হিসাব করব। যদি 10 গুলোকে তোমরা হিসাব করে রাখতে চাও, এটা দেখো তো 10⁻6 এগুলোকে যোগ করলে কত হয়? -12 হয়। আবার নিচে কত? 2 দুগুণ 4 আর 10⁻6 আসবে। তো এখান থেকে একটা একটা তো কাটাকাটি, আর এখান থেকে হচ্ছে আমার 4 আর এটা কাটাকাটি করলে কত হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তো। কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে অ্যানসার বের করে একটু জানাও তো, অ্যানসারটা কত আসবে। আপুরা, ভাইয়ারা, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে অ্যানসারটা কত আসবে। না হলে আমি করে দিচ্ছি আরেকবার, তোমরা তাও আমাকে একটু জানিয়ে দাও যে কাটাকাটি করে অ্যানসারটা কত আসবে। না ভাইয়া, কামরুল হাসান বলেছেন আপু জয়কলির বইটি কি ফ্রি দেওয়া যাবে? না ভাইয়া, জয়কলির বইটি ফ্রি দেওয়া যাবে না। তোমরা জয়কলির হটলাইন নাম্বারে যোগাযোগ করে বইটি এখনই তোমাদের সংগ্রহশালায় রেখে দিতে পারো। আচ্ছা, একজন লিখেছে যে 32, না 32 হবে না, 1 হচ্ছে। আচ্ছা, আমরা যদি এভাবে করি যে 72, এটা কত হয়? হচ্ছে আমার 4 1 12, সরি হচ্ছে আমার 3 32, 3 8 4 8 32, তাহলে এখানে কত থাকে? 32 থাকে। এবার 10 নিয়ে হচ্ছে আমাদের মাথা ব্যথা, তাই না? এটা আমরা কাটাকাটি করে দিই, 10⁻, কত থাকে? -6 থাকে। হচ্ছে আমার, সরি, আহারে,
তাহলে এটা কত থাকবে হচ্ছে আমার কত 18 × 10⁻⁻6 থাকবে। ওকে, আমরা এর পরের কোশ্চেনের দিকে যাই যে একটি বর্গক্ষেত্রের দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়, অপর দুটি শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়, তাহলে কিউ চার্জের যে কোনোটির উপর লব্ধি বৈদ্যুতিক বল শূন্য হয়। তাহলে কিউ বাই কিউ এর মান কত হবে যাচাই করো। আচ্ছা এটা বলো তো কিউ বাই কিউ এর মান কত হবে? আচ্ছা আমি এটা একটু করে দিচ্ছি যে কিউ বাই কিউ এর মানটা কিরকম হবে। আমাকে বলেছে যে একটি বর্গক্ষেত্রের দুটি বিপরীত শীর্ষের মধ্যে যদি হচ্ছে ধরো একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বিপরীত দুই শীর্ষ, এটা হচ্ছে একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এই দুই শীর্ষে আমার কি স্থাপন করা হলো? দুটো কিউ স্থাপন করা হলো। অপর দুটি শীর্ষে দুইটা ছোট হাতের কিউ স্থাপন করা হলো। তাহলে এই দুইটা শীর্ষে আমরা কি করলাম? ছোট দুইটা কিউ স্থাপন করলাম। আচ্ছা এদের মধ্যবর্তী দূরত্বগুলো কি আমরা আর আর এগুলা ধরে নিই যে এই সাইডে এগুলা কি হয়ে যাবে? আমার একটা আর হয়ে যাবে। তো এখান দিয়ে আমার যেই বলটা বাইর হবে সেই বলটার মানে ফোর্স কি হবে সেটা আমাকে যাচাই করতে বলছে। তো তিনটা কোঅর্ডিনেটে বিভক্ত হয়েছে, এটাকে যদি আমরা F3 ধরি, এটাকে যদি আমরা F1 ধরি, এটা হবে কি আমার F2 হবে। আচ্ছা একটু দেখো তো এই F1 আর F2 বলদ্বয় কি হবে? F1 আর F2 এর বলদ্বয় কি হবে? সমান হবে। সমান হলে আমরা এভাবে লিখতে পারি না, C ছোট হাতের কিউ বড় হাতের কিউ বাই আর স্কয়ার আমরা লিখতে পারি। এখন আমরা জানি যে F1 আর F2 বলের লব্ধি আমার কি হবে? লব্ধি হবে কি F আর। আচ্ছা লব্ধি যদি হয় দুইটা বল, আমরা জানি যে দুইটা বল যখন সমান হয় এবং এরা লব্ধি হয় তাহলে ওইটা সম্পর্কটা কি হয়? সম্পর্কটা হয় না √2 হচ্ছে আমার কত? F1। এখন √2 এখানে আমরা যদি লিখি √2 C ছোট কিউ বড় কিউ বাই কত আর স্কয়ার, এটা যদি লিখি তাহলে আমরা তো জানি যে F আর প্লাস F3 এদের মধ্যেও লব্ধির পরিমাণ কত হবে? আমার 0 হবে। 0 হলে এবার হচ্ছে আমরা কত F আর এর মানটা বসাই যে √2C কিউ বাই কিউ আর স্কয়ার প্লাস C ওই বিপরীত দুই প্রান্তের কিউ বাই হচ্ছে কত আর √2 স্কয়ার। আচ্ছা এই ইকুয়াল টু কত দিলাম? যদি 0 দিলাম তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা যখন কিউ বাই কিউ পাবো, ক্যালকুলেশন করে আমরা কিউ বাই কিউ এর মান পাবো কত? কিউ বাই কিউ এর মান পাবো -2√2। এখানে কিন্তু সরি 2√2, এখানে কিন্তু এই অ্যানসারটা নেই। হ্যাঁ তো এখানে হচ্ছে টোটালটাই হচ্ছে আমার কি ব্ল্যাঙ্ক আকৃতিতে আছে, কিন্তু আমার অরিজিনাল অ্যানসার হবে কত? -2√2। ওকে অরিজিনাল অ্যানসার হবে -2√2। আমি নেক্সট কোশ্চেনের দিকে যাব। আচ্ছা একটু দাঁড়াও। ওকে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। তোমরা আমাকে বলো এই কোশ্চেনটি সবার কাছে ক্লিয়ার কিনা? এই কোশ্চেনটি সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে জানিয়ে দাও কমেন্ট করে। এই কোশ্চেনটি সবার কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা আমি নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। দেখো শূন্য মাধ্যমে 1 কুলম্ব আধানের দুটি চার্জকে 1 মিটার দূরত্বে যদি স্থাপন করা হয়, আচ্ছা শূন্য মাধ্যমে 1 কুলম্বের মানে প্রতিটা চার্জের আধানই হচ্ছে 1 কুলম্ব করে, এত দূরত্বে যদি স্থাপন করা হয় তাহলে মান কত? একটু দেখো তো সি দুইটা
আচ্ছা এটা হ্যালো, এবার কি আমার সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু বলো তো। খুবই দুঃখিত, আমার হচ্ছে এর আগের উলানজির চার্জটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য হয়তো সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছিল না। সো এবার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলো তোমরা। হ্যালো, এবার সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে যাই, এটা তো সবাই পারবে। আচ্ছা দেখো, হ্যালো, এবার কি আমার সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু বলো তো। খুবই দুঃখিত, আমার হচ্ছে আচ্ছা একটু আচ্ছা আচ্ছা দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কি হবে? আমাকে কমেন্টের মাধ্যমে এটা জানাও, এটাও তোমরা পারবে। এটাও খুব ইজি একটা কোশ্চেন। কি হবে? দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কত হবে সেটা আমাকে জানাও। দূরত্ব অর্ধেক করা হবে, চার্জ দুইটার মানও অর্ধেক অর্ধেক করে দেওয়া হবে, তাহলে আমার বলের মানটা কি হবে? আমার বলের মানটা কি হবে সেটা জানিয়ে দাও আমাকে কমেন্টের মাধ্যমে। কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও কি হবে। আচ্ছা, একজন লিখেছে 14C। হ্যাঁ 14C হবে। আয়েশা সিদ্দিকা অপরিবর্তিত থাকবে। আচ্ছা আমার কি ম্যাথটা করিয়ে দেখাতে হবে যে অপরিবর্তিত কেন থাকবে? চলো তোমাদের সুবিধার্থে করিয়ে দিচ্ছি। দেখো আমাকে বলেছে যে একটা বল, ওর হচ্ছে আধান দ্বয়ের পরিমাণ কি করে দিতে বলছে? আধানগুলোর পরিমাণ Q1 Q2 এগুলো অর্ধেক করে, সাথে সাথে আমাদের এর দূরত্বটাও কি করে দিতে বলছে? অর্ধেক করে দিতে বলছে। তাহলে এগুলো যদি আমরা অর্ধেক করি, এখানে কি থাকে? Q1 Q2/4 থাকে, এখানে D²/4 থাকে, এটা কাটাকাটি, তাহলে এটার চেহারাটা আবার কি হয়ে যায়? আবারও আগের মতন Q1 Q2/D² হয়ে যায়, যেটা হচ্ছে আমার কি F1 বলের সমান। তাহলে F = কি হয়ে যায়? F1 হয়ে যায়। তার মানে বলটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। হ্যাঁ তোমরা তো অনেক ভালো পারো, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আমাদের বিজ্ঞানের জয়কলির সেটটি কিনতে হলে তোমরা এখনই জয়কলির হচ্ছে বিজ্ঞান সেটটি সংগ্রহ করে ফেলো। ইনশাআল্লাহ ভর্তি প্রস্তুতি তোমাদের জন্য আরো এক ধাপ এগিয়ে যাবে। আর ভর্তি প্রস্তুতি আরো এক ধাপ আগাতে হলে অবশ্যই জয়কলি প্রকাশনীর বিজ্ঞান সেটটি তোমাদের পড়ার টেবিলে রাখবে। ওকে, আচ্ছা তারপর আমরা আবার একটা গ্লান্সে আসি যে এখানে আমরা যা যা দেখলাম তড়িৎ ক্ষেত্র সম্পর্কে সেই জিনিসগুলো আছে। তোমরা এই একটা গ্লান্সটা একবার স্ক্রিনশট নিয়ে নাও যেন পূর্ববর্তী সব পড়াগুলো তোমরা হচ্ছে বুঝতে পারো। তো তোমরা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে বলো যে তোমরা হচ্ছে স্ক্রিনশটটি নিয়েছো কিনা। নিলে আমি হচ্ছে পরবর্তী কোশ্চেনে আগাবো। আমাকে কমেন্ট করে জানিয়ে দাও স্ক্রিনশটটি নেওয়া হয়েছে কিনা। ওকে, তাহলে আমি এখানে যাই। এই জিনিসগুলো তো তোমরা সবাই জানো যে তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, এরা লম্বভাবে ছেদ করে। বিভবের সূত্র হচ্ছে আমার এটা। বিভব তড়িৎ মাধ্যম হচ্ছে আমার 3 প্রকার, এগুলো হচ্ছে মাধ্যমের কথা। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সমবিভব তলে 90 ডিগ্রি কোণে থাকে। তারপর হচ্ছে রবার, বৈদ্যুতিক যন্ত্রপাতির হাতল অবশ্যই রবার দিয়ে তৈরি হবে, কারণ রবার দিয়ে তৈরি হলে ওখানে হচ্ছে আমরা শক টক খেয়ে মারা টারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু লম্ব দ্বিখণ্ডের উপর
কোন তড়িৎ বিন্দুতে বিভব কি হয়? শূন্য হয়। দ্বিমেরু ভ্রামক একক কুলম্বের মিটার এবং পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে? আমার 80 হবে। এই ছোট ছোট জিনিসগুলো থেকেও কিন্তু আমাদের অনেক কোশ্চেন কমন পেয়ে যায়, তাহলে তোমরা এটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিয়েছো। আমি পরবর্তী কোশ্চেনের দিকে আগাচ্ছি। ওকে, এখানে কি বলেছে? কিউ মানের পাঁচটি ধনাত্মক চার্জের ব্যাসার্ধ একটি বৃত্তের পরিধি বরাবর প্রতিসমভাবে, এই যে প্রতিসমভাবে সাজানো হলো। বৃত্তের কেন্দ্রে মনে রাখবা, বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক বলের মান কত? আমাকে কমেন্ট করে জানিয়ে দাও বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক বলের মান কত? 15C একদমই সঠিক, যে বৃত্তের কেন্দ্রে আমার সবসময় তড়িৎ ক্ষেত্রের মান কি থাকে? 0 থাকে। তার জন্য হচ্ছে বৃত্তের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? আমার 0 হবে। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আগাই। আচ্ছা, বৈদ্যুতিক ফ্লাক্সের আচ্ছা খুবই সিম্পল একটা কোশ্চেন, যে বৈদ্যুতিক ফ্লাক্সের একক কি? খুবই ইজি এন্ড সিম্পল কোশ্চেন। আমাকে এটারও অ্যানসার বলে দাও, এটা অ্যানসার কি হবে? এটা আচ্ছা, যত রকম দুনিয়াতে যত রকম একক আর একক রিলেটেড জিনিস আছে তার মূলেই রয়েছে কে? সূত্র। সম্পর্ক থাকলেও আমার সূত্র বাহির করতে হবে। তারপর হচ্ছে আমার সম্পর্ক ওর সমানুপাতিক না ওর ব্যস্তানুপাতিক, ওর প্রপোর্শনাল না ইরপ্রপোর্শনাল, সবগুলো আমার বের করতে হবে কিসের সাথে? আমার হচ্ছে সম্পর্কের সাথে, সূত্রের সম্পর্কের সাথে। তার জন্য এখানেও কিন্তু একটা সূত্র, তড়িৎ ফ্লাক্সের সূত্রটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে যাব? ওর এককটা পেয়ে যাব। প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে যদি কেউ জানো, তাহলে সূত্রটা তো ইনশাআল্লাহ সবাই জানো, না জানলে কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এটার অ্যানসারটা কি হবে। আচ্ছা, অভিভায়া লিখেছে যে 16 এ একদম সঠিক, অ্যানসার হবে কত? 16 এ। আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে সূত্রটা সবাই জানো, তাও তোমাদের জন্য আমি সূত্রটা করিয়ে দিচ্ছি। সূত্রটা হচ্ছে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখন কিউ এর জন্য আমার কত? কিউ এর জন্য আমরা জানি ওর একক হচ্ছে কত? কুলম্ব। আর এপসাইলন নটের এটা কি হচ্ছে? তোমার এত স্কয়ার বাই নিউটন পার 1 মিটার মাইনাস 2। তাহলে এটা কাটাকাটি করলে অবশ্যই আমার কত আসে? এটা কাটাকাটি করলে কুলম্ব মাইনাস 1 নিউটন মিটার মাইনাস 2, এটা কার সাথে মিলে যায়? হচ্ছে এটা নিউটন মিটার স্কয়ার বাই কুলম্ব পার সাথে মিলে যায়। তো আমরা এরকম সূত্র জানলে কি ওদের এককগুলা বাহির করে ফেলতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে যাই। একটি দ্বিপোলের জন্য তড়িৎ প্রাবল্য কিরূপ পরিবর্তন হবে? এইটা আরো ইজি, আবারও সূত্র আসছে, কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে খুব দ্রুত জানিয়ে দাও এটা অ্যানসারটা কি হবে। আমি তোমাদেরকে কিন্তু বারবার কমেন্টের মাধ্যমে জানাতে বলছি, কারণ আমি জানি যে ইনশাআল্লাহ তোমরা খুবই ভালো একটা রেজাল্ট করবে এবং তোমরা এই সিম্পল জিনিসগুলো অবশ্যই তোমাদের ক্লিয়ার আসছে। তো আমাকে জানিয়ে দাও যে প্রাবল্যের কিরূপ পরিবর্তন হবে। এটাও সূত্রের মাধ্যমে আমি হিন্ট দিয়েই দিলাম। আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, একজন লিখেছে 17C। 17C হচ্ছে তোমার রাশেদ আলী লিখেছে 17C। হ্যাঁ ভাইয়া, একদমই সঠিক, কারণ আমার তড়িৎ প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে এত এর সমানুপাতিক। আচ্ছা, বিভবের সাথে সম্পর্ক কি? আর -2। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলেছে যে একটি বৈদ্যুতিক দ্বিপোলকে অসম বৈদ্যুতিক ক্ষেত্রে 30 ডিগ্রি হবে। হ্যাঁ, এটা 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি কোণে রাখা হলে দ্বিপোল সংঘটিত হবে কিভাবে? আচ্ছা, এটা জানার কথা যে দ্বিপোল কিভাবে সংঘটিত হবে। আমাকে এটারও অ্যানসার করে বলে দাও, না হলে আমি বলতেছি, দেখি তোমরা পারো কিনা। যেহেতু এটা ব্যাখ্যামূলক, অবশ্যই তোমাদের পারার কথা। আমাকে জানিয়ে দাও যে এটার অ্যানসার কি হবে।
18 এর অ্যান্সার কত হবে? 18 ডি। ভেরি গুড, ভেরি গুড আফিফা তাবাসসুম, 18 ডি। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। আচ্ছা, তোমরা কি জানো যে এটা কি চেয়েছে? দেখো, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এত মিটার ব্যবধানে হচ্ছে তোমার দুটি বিভব পার্থক্য হচ্ছে আমার এত প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি না যে প্রাবল্যের সাথে আমরা একটু আগে আহারে আচ্ছা, আমরা একটু আগে দেখেছি যে প্রাবল্যের এটার সাথে এটা সম্পর্ক কি, ইডি। এটা দিয়ে ম্যাথটা করে ফেলো, ম্যাথটা করে আমাকে জানাও তো অ্যানসারটা কি, এটা রিটেনে আসবে। আমাকে জানাও অ্যানসারটা কি হবে। আমাকে কিন্তু বের করতে হবে কি প্রাবল্য E = V/D। V এর অ্যানসার কত? V হচ্ছে আমার কত 300, আর নিচে হচ্ছে কত 50 সেন্টিমিটার। 50 × 10⁻²। তাহলে অ্যানসার কত হবে আমাকে জানাও। কাটাকাটি করলে এটা আসবে কত 600 ভোল্ট পার মিটার, রাইট? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, খুবই ইজি। চিত্রে পি বিন্দুতে তড়িৎ প্রবলের মান কত? বায়ু মাধ্যমে স্থাপন করলে এটি বিবেচনা করতে হবে। এটাও তোমরা পারবা। আচ্ছা, তাহলে এটা আমি একটু করে দিই, এটা অনেক ইজি। আমরা জানি E = C/Q/R²। C এর মান তো আমরা জানি 9 × 10⁹। ওকে, Q এর মান কত? Q এর মান আমার দিয়ে দিয়েছে কত 100 কুলম্ব, আর R এর মান কত দিয়ে দিয়েছে 1 মিটার স্কয়ার। আচ্ছা, এই দুইটা জিরোকে দেখে ভয় পেও না, এটা হয়ে যাবে কত 9 × 10⁻। 9 এর সাথে 2 যোগ করলে কত আসে 11, আর এটার একক হচ্ছে কত নিউটন কুলম্ব পার 1। ওকে, আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। ওকে, নেক্সট কোশ্চেনে বলেছে যে একটি বর্গক্ষেত্রের 3টি কোণায় যথাক্রমে আচ্ছা এত এত দেওয়া আছে সি চার্জ, চতুর্থ কোণায় চার্জ কত হবে যেখানে বিভবের কেন্দ্রে কেন্দ্র। আচ্ছা, ধরো একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই Q4 এর মান আমাকে বের করতে হবে। এগুলার মান আমার কি দেওয়া আছে, দিয়ে দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি যাই, দেখো তোমার হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের সূত্র অনুসারে দুইটা একদিকে গেলে ওদের কিন্তু এই বরাবর যে লব্ধিটা থাকে ওটা কিন্তু হচ্ছে কোন দিকে যাবে, বিপরীত দিকে যাবে। তাহলে দেখো তো সেই ফিল্ড অনুসারে যদি আমরা যাচাই করতে যাই, তাহলে V = আমরা পাবো না Q1 বাই ধরো R, তা আমি এখানে একটু আগে বসাই নি Q2 বাই R, তারপর Q3 বাই R, তারপর Q4 বাই R থাকবে। এখানে কিন্তু এদের মধ্যবর্তী কি থাকবে, মাইনাস থাকবে, প্লাস প্লাস। ওকে, এখান থেকে আমরা যদি Q4টা আলাদা করে ফেলি তাহলে আমার অ্যানসারটা বের হয়ে যাবে। তোমরা প্লিজ এটা স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে এটা সলভ করে আমাকে অ্যানসারটা কমেন্টের মাধ্যমে জানাও যে এটার অ্যানসারটা কি হবে। এটার অ্যানসারটা কত হবে আমাকে জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে। যেখানে আমার কিন্তু এই বিভবটা কি বলে দিয়েছে, এই বিভবটা 0 বলে দিয়েছে। এই বিভবটা যদি 0 বলে তাহলে এগুলো সব এই আর গুলো কমন নিয়ে এখানে 0 হয়ে যাবে। তো আমার এখানে কি কি থাকছে দেখো তো, এখানে থাকছে যে Q1, আহারে এখানে আমার কি থাকছে, যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে তাহলে এখানে থাকে না Q1 মাইনাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়াল টু কত থাকে আমার 0 থাকে। তাহলে এখান থেকে আমাকে কি Q4টা আলাদা করতে হবে। তাহলে Q4টা যদি বের করতে চাই, Q1 এর মান আমার কত দিয়ে দিয়েছে 6 × 10⁻−9, 12 × 10⁻−9, তারপর Q3 এর মান আমার দিয়ে দিয়েছে
14 ইন্টু 10 টু দি পাওয়ার -9, তারপর আমাকে কি Q4টা বাহির করতে হবে। ওকে, Q4টা তোমরা হিসাব করে তোমরাই বাহির করতে পারবা। এটা আর এটা থেকে -6, এটা থেকে 14 যদি বিয়োগ করি তাহলে আসে কত আমার -8, এই সাইডে চলে যাবে -8 ইন্টু 10 টু দি পাওয়ার -9 কুলম। ওকে, দেন আমি নেক্সট কোশ্চেনের দিকে আগাই। যেহেতু ক্লাসের টাইম খুবই কম, তার জন্য আমার হচ্ছে খুব দ্রুত শেষ করে দিতে হবে। তাহলে আমি নেক্সট কোশ্চেনের দিকে আগাই। আচ্ছা, তোমরা এই জিনিসটাও হচ্ছে সমবায় সিরিজ আর হচ্ছে শ্রেণী সিরিজের মধ্যে যে সম্পর্কগুলো, এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এর পরের এই ইনফরমেশনের টপিক অনুসারে আমার হচ্ছে পরবর্তী এমসিকিউ আর রিটেনগুলো করা হবে। তোমরা প্লিজ এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও যেন আমি পরবর্তী টপিকে যেতে পারি। স্ক্রিনশট না হলে আমাকে সবাই জানায় দাও যে স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা। স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা আমাকে জানিয়ে দাও, আমি নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। ওকে, স্ক্রিনশট ডান। আমি নিচে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দুটি ধারক C1 C2 সমান্তরালে যুক্ত থাকলে তাদের তুল্য ধারকত্ব হচ্ছে এত। আচ্ছা, সমান্তরালে যদি যুক্ত থাকে, হ্যাঁ, তো সমান্তরালে যুক্ত থাকা মানে কি বলো তো? সমান্তরালে যদি যুক্ত থাকে যে CP, এরা কি C1 যোগ C2, C1 যোগ C2 যদি সমান্তরালে যুক্ত থাকে এবং এদের মান হচ্ছে আমার যদি 9 কুলম্ব হয়, সরি 9 মাইক্রোফ্যারাডে হয়, তাহলে শ্রেণীতে সংযুক্ত থাকলে তাদের তুল্য ধারকত্ব যদি 2 ফ্যারাডে হয়, তাহলে ধারকদের নিজস্ব ধারকত্বগুলো কত হবে সেটা আমাকে যাচাই করতে হবে, রাইট? এরকম কোশ্চেন যখন আমরা ফেস করব তখন আমরা দেখব, আমরা কিন্তু তখন অপশন টেস্টের দিকে যাব। হ্যাঁ, আসো আমরা অপশন টেস্ট করি। কি বলেছে আমরা জানি, আর CS মানে হচ্ছে কত 1/C1 যোগ 1/C2। আমরা অপশন টেস্টের দিকে যাব। সবার আগে আমার এই দুইটাকে যোগ করলে অ্যানসার কত হইতে হবে? আমার 9 হইতে হবে। এখানে আমরা দেখি এটাও যোগ করলে অ্যানসার 9 হয়, এটাও যোগ করলে অ্যানসার 9 হয়, এটাও যোগ করলে অ্যানসার 9 হয়, এটাও যোগ করলে, তার মানে আমার এটা সমান্তরাল দিয়ে টেস্ট করা যাবে না, আমার এটা শ্রেণী দিয়ে টেস্ট করতে হবে। তাহলে আমি একটু শ্রেণী দিয়ে টেস্ট করে দেখি যে শ্রেণী দিয়ে আমার কিরকম হয়। তাহলে যেহেতু সমান্তরাল দিয়ে টেস্ট ফেল করছে, তো আমি শ্রেণী দিয়ে করে দেখি। শ্রেণী দিয়ে 1/, আমরা যদি এটাকে টার্গেট করি, দেখো তো হচ্ছে এটারটা কত আসে, হচ্ছে আমি যদি 6 নেই 1 এত, অ্যানসার আসবে এটার কত, এটা অ্যানসার চলে আসবে যে CS এর অ্যানসার চলে আসবে, উল্টায় দিলে হচ্ছে আমার কত 3 মাইক্রোফ্যারাডে, রাইট? তাহলে অ্যানসার হচ্ছে আমার কত, সি নাম্বারটা হবে হচ্ছে আমার অ্যানসার। তো এরকম আমরা অপশন টেস্ট করে দেখব, হুটহাট করে, মানে এত প্রেসারের মধ্যে হচ্ছে আমাদের এত কিছু করার টাইম থাকবে না, সো আমরা অপশন টেস্টের দিকে চলে যাব। এরপরের কোশ্চেনে যাচ্ছি। পাতদ্বয়ের দূরত্ব এত, ধারকত্ব এত, এমন একটি সমান্তরাল পাত দুটির মাঝখানে যদি রাখা হয় এত পুরুত্ব বিশিষ্ট ধাতব পাত স্থাপন করলে নতুন ধারকত্ব কত হবে? ওকে, নতুন ধারকত্ব কত হবে? এটা আমাকে জানিয়ে দাও, এটা খুবই ইজি। আমাকে তোমরা অপশনটা যদি জানিয়ে দাও, আমি হচ্ছে আজকের ক্লাসটা হয়তো এখানেই শেষ করতে হবে। তোমরা আমাকে অপশনটা জানিয়ে দাও যে এটার অ্যানসারটা কত হবে। আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এটার অ্যানসার কত হবে। অ্যানসারটা কত হবে আমাকে জানিয়ে দাও খুব দ্রুত। ওকে, একজন বলেছে অ্যানসারটা 2D। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডি নাম্বারটা হবে অ্যানসার। ওকে, আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে।
তোমাদের সকলকে আগামী ক্লাসের জন্য অগ্রিম স্বাগতম। আশা করি এমন একটি চমৎকার ক্লাস নিয়ে জয়কলি তোমাদের সামনে বারবার আসবে এবং তোমরা অবশ্যই সায়েন্সের ইউনিটের জন্য জয়কলির বইটি সংগ্রহ শাখায় রাখবে। আজকে এ পর্যন্তই, শুভ সন্ধ্যা, আল্লাহ হাফিজ।